বাস থেকে নেমে জায়গাটাতে না আসা অব্দি স্বস্তি পাচ্ছিল না ভবানী। ভবানী মণ্ডল, বয়স আর কতই বা হবে, এই 30-31, দৈর্ঘ্য মাঝারি, গায়ের রং শ্যামলা হলেও স্বাস্থ্যের দীপ্তিতে তা অনেকটাই উজ্জ্বল দেখায়। নাক চোখ আহামরি না হলেও মুখের আদলটি বেশ ভালো, আকর্ষণীয়। দুহাতে শাখা, ফ্যাকাশে লাল পলা, কানে কম দামি নকল দুল ছাড়া আর কোনো গয়না নেই। ভবানী দ্রুত পায়ে পার হচ্ছিল ব্রিজটা, আর মাঝে মাঝেই পিছন ফিরে তাকাচ্ছিল, পাছে পরিচিত কারোর সঙ্গে দেখা হয়ে যায় আর এখানে আসার জন্য 1000টা কৈফিয়ত দিতে হয়। এই ভয় তাড়া করছিল ওকে। একসময় লম্বা ব্রিজটা পায়ে পায়ে পেরিয়ে অপর প্রান্তে পৌঁছে যায় ভবানী। হাতের ছোট্ট পুটুলিটা গতকাল হাসপাতাল থেকে ছাড়া পাবার পর থেকেই সঙ্গ ছাড়েনি ওর। ওটা মাটিতে নামিয়ে ওর ওপরেই বসে ভবানী। জায়গাটা পাকা রাস্তা থেকে অনেকটা দূরে। আকাশের ছায়া গায়ে মেখে জলাধারের জলও নীল বর্ণ ধারণ করেছে। জলাধারের দুধারে উঁচু পাহাড়, জঙ্গলে ঢাকা। পাহাড়ের বুক চিরে গেছে পিচ রাস্তা দূরের শহরের দিকে। এই জলাধারের জল কৃষি কাজে লাগে, লাগে বিদ্যুৎ উৎপাদনেও। অনেকদিন আগে এখানে এসেছিল ভবানী, বিয়ের পরে। সঙ্গে স্বামী ছিল, ছিল শ্বশুরবাড়ির তরফের আত্মীয় স্বজন। সময়টা ছিল ডিসেম্বর মাস। ট্রেকার ভাড়া করে ওরা এখানে পিকনিক করতে এসেছিল। তারপরে আজ আবার এখানে এসেছে ভবানী। সেদিন এসেছিল আনন্দের টানে, আর আজ? সেদিন কি সে এক মুহূর্তের জন্যও ভেবেছিল আবার তাকে এখানে আসতে হবে জীবন যন্ত্রণা থেকে মুক্তি পেতে? কিন্তু এরকম কেন হলো? জ্ঞান তো সে কোনোদিনও কোনো অপরাধ করেনি, কারো ক্ষতিও করেনি। তাহলে ভগবান তাকে কেন পৌঁছে দিলেন আজকের অবস্থায়? স্বামী, ভাসুর, যা, দেওর, ননদ, শ্বশুর, শাশুড়ি সবাইকে নিয়ে ভরা সংসার ছিল তার। আর্থিক সচ্ছলতাও ছিল। অনেক দেখে শুনে অনেক খরচা করে সম্পন্ন চাষি পরিবারে বাবা তার বিয়ে দিয়েছিলেন। কিন্তু কোত্থেকে যে কি হয়ে গেল সব! কি ব্যাপার, কোথায় যাওয়া হবে গো? এটা একা একা বসে কেনে? আচমকা গুরু গম্ভীর পুরুষ কণ্ঠে প্রশ্নটা শুনেই চমকে ওঠে ভবানী। ঘুরে তাকাতেই দেখে একটু দূরে একটা ঢ্যাঙা মতো লোক দাঁড়িয়ে। গায়ের রং বেশ কালো, পুরো কালো গোঁফ, কোঁকড়া কোঁকড়া এক মাথা কালো চুল, পরনে হাঁটু থেকে কিছুটা নামানো ধুতি আর ফতুয়ার মতো জামা। কে এই লোকটা? একটু আগেও তো ওকে দেখতে পায়নি ভবানী। এখানে পৌঁছে চারিদিকটা ভালো করে দেখেছিল সে। কই, কাউকেই তো দেখতে পায়নি তখন। তাহলে এই পরন্ত বিকেলে এই নির্জন জায়গায় লোকটা এলো কোত্থেকে? ভবানী ভয় পায়। ও কোনো জবাব দেয় না, চুপ করে থাকে। লোকটা কিন্তু ছাড়ার পাত্রই নয়। ও এগিয়ে আসে, প্রায় কাছাকাছি। তারপর গলার স্বর নামিয়ে বলে, তোমারই শুধাইছি গো। বুঝাচ্ছি বুঝাচ্ছি। বুঝেছো যদি তো বলছো নাই কেনে? তো তোমারে চিনিলাই জানিলাই বলবো কেনে? এই কথা। তো এই ফাঁকা জায়গা, সন্ধে হয়ে আসছে, আকাশে মেঘ করেছে, তুমি একা একা মেয়ে মানুষ বসে আছো বলেই না শুধানো? মানুষই তো মানুষের খোঁজ খবর লে নাকি? ভবানী চুপ। লোকটা আবার জিজ্ঞাসা করে, আচ্ছা কোথায় যাবে বলো দেখি তুমি? কোথাও না। মানে? কিসের মানে? কোথাও যাবে না বলছো, অথচ একা একা চুপ করে বসে আছো এখানে, ব্যাপারটা কি বলো তো? ভবানী কোনো উত্তর না দিয়ে একবার লোকটার মুখের দিকে তাকায়, তারপর উল্টো দিকে মুখ ফিরিয়ে বসে। লোকটা বলে, ঠিক আছে, তুমি যখন কিছু বলবাই না, ফাঁড়িতেই খবরটা দিয়ে যাই। ভারী! চমকে ওঠে ভবানী।
হ্যাঁ, পুলিশ ফাঁড়ি। ওই বাসটা যেখানে স্টপেজ দেয় তার পাশেই। তা পুলিশ ফাঁড়িতে যাবে কেনে? ভীত কণ্ঠে ভবানীর জিজ্ঞাসা। লোকটা মনে মনে হাসে আর ভাবে, হ্যাঁ, এইবার ওষুধ ধরেছে। পুলিশের নাম শুনেই ভয় পেয়েছে, তার মানে কেস গোলমাল। লোকটা ভবানীর প্রশ্নের জবাব না দিয়ে বলে, দাঁড়ায় দাঁড়ায় মাজাটো ধরে গেল রে, একটু বসি। ভবানীর থেকে একটু দূরত্ব রেখে মাটির ওপর পা ছড়িয়ে বসলো লোকটা। ভবানী ওর মুখের দিকে আর চোখে তাকায়। বছর 40 বয়স হবে, গালে ছোট ছোট কাঁচা পাকা দাড়ি, চোখ দুটো খুব জলজলে। এই লোকটা কি মতলবে তার পিছনে লেগেছে কে জানে। তাহলে কি ফিরে যেতে হবে ভবানীকে? কিন্তু কোথায় যাবে সে? আজ তো সে নিরাশ্রয়, তাই তো এখানে এসেছে সে। ফস করে দেশলাই কাঠি জ্বালার শব্দ হতেই ভবানীর ভাবনায় ছেদ পড়ে। ঘুরে তাকিয়ে দেখে লোকটা বিড়ি ধরাচ্ছে। বেশ আয়েশ করে বিড়িতে টান মেরে ধোঁয়া ছেড়ে লোকটা বলে, তা এবার বলো তো বাবু, তুমি এখানে একলা মেয়ে ছিলে, কি মতলবে? মতলব? মতলব কিসে দেখলে? একটু ঝাঁঝিয়েই বলে ভবানী। ও বাবা, আবার ঝাঁঝ দেখাইছে। বেশ, তুমি যখন মুখ খুলবাই না, পুলিশ ফাঁড়িতেই যাই। ভবানী বেশ ভীত কণ্ঠেই বলে, তুমি তুমি আমার সাথে এরম ব্যবহার করছো কেন? আমি তোমার কি ক্ষতি করেছি বলো তো? হেসে ওঠে লোকটা। ওর হাসি থামতে না থামতেই আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ঝলসে ওঠে অশনি রেখা। হঠাৎই দমকা হাওয়া ভেসে আসে পশ্চিম দিক থেকে। লোকটা তাড়াতাড়ি উঠে বসে বলে, রে উঠো উঠো, বৃষ্টি আইলো বলে। কোথায় যাব? আর দেখি কোথায় জায়গা মেলে। চলো চলো। ভবানী ইতস্তত করে। লোকটা বলে, আরে ভয় কইরো না, এসো আমার সঙ্গে। লোকটার কথায় কি যেন ছিল। ভবানী আর কিচ্ছু বলে না, লোকটার পিছু পিছু চলতে শুরু করে দ্রুত পায়। আবার মস্ত ব্রিজটা পার হয়ে ওপারে পৌঁছায় ওরা। পাকা রাস্তা ধরে হাঁটে লোকটা, আর মাঝে মাঝে পিছন ফিরে দেখে ভবানীকে। কিছুটা হাঁটার পর বাস স্টপেজের কাছাকাছি একটা টিনের চালার নিচে পৌঁছয় ওরা। 3 দিকে ইটের দেওয়াল দিয়ে ঘেরা, পাকা মেঝে। বেঞ্চির আদলে দেওয়াল ঘেঁষে তৈরি টানা লম্বা একটা পাকা বসার জায়গাও আছে। ওরা ওখানে পৌঁছতেই টিপটিপ করে বৃষ্টি পড়তে শুরু করলো। লোকটা পাকা বেঞ্চিতে গিয়ে বসল। ভবানী শেডের মুখে দাঁড়িয়ে থাকে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ছাট লাগছে ভবানীর গায়ে। লোকটা তা লক্ষ্য করেই যেন বলে, ওইখানে ভিজছো কেনে গো, ভিতর এসে বসো। লোকটার গলায় বেশ মায়া, যেন কত দিনের পরিচিত। ভবানী পাকা বেঞ্চিতে লোকটার থেকে একটু দূরে এসেই বসে। বেলা শেষ, কালো মেঘে পুরো আকাশ ছেয়ে গেছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে, ঝোড়ো এলোমেলো বাতাসও দিচ্ছে। আচমকা লোকটা বলে ওঠে, এখানে মরতে এসেছিলে কেনে? কি হয়েছে তোমার? জ্বালাটো কিসের, একটু খুইলাই বল না শুনি। ভবানী অবাক হয়। লোকটা বুঝলো কি করে যে সে এখানে ড্যামের জলে আত্মহত্যা করতে এসেছিল? লোকটা আবার বলে ওঠে, খুব অবাক হইলে তো? ভাবলে তো আমি কি করে বুঝলাম? হ্যাঁ, মানে মানে তোমার মুখ দেখেই বুঝলাম। মানে অনেক দূর থেকে তোমারে নজর করছিলাম। তুমি পুটলি হাতে বাস থেকে নামলে, স্টপেজ পার হয়ে হেঁটে ব্রিজটা পার হয়ে মাথায় পৌঁছলে, পুটলিটা মাটিতে রেখে তার উপর বসলে। প্রথমে ভাবলাম পাহাড়ের উধারে কোনো গাঁয়ে যাবা বুঝি,
কিন্তু তুমি অনেকক্ষণ বসে বসে জলের পানে কি ভালে ভালে ভাবছো দেখে সন্দেহ হলো। তার বাদেই তোমার কাছে এলাম, তোমার সাথে কথা বললাম আর কথা শেষ না করেই হেসে ওঠে লোকটা। ভবানী চমকে ওঠে, জিজ্ঞাসা করে, আর কি হাসছো কেন তুমি? আর পুলিশের কথা বলতেই ভয় পেলে? দেখেই বুঝলাম কেস গড়বড় আছে। মানে? আরে আমিও তো একই কাজে লাগিয়েই এখানে এসেছিলাম গো। মানে? আর তখন থেকে কি মানে মানে করছো? সোজা কথাটা বুঝলে নাই? আমিও তোমার মতোই ড্যামের জলে জীবনটা দেব বলেই এখানে এসেছিলাম। কিন্তু 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 কি? এইখানে এসে অনেক ভাবনা চিন্তার পর ঠিক করলাম দেবো না। কেন দেবো বলো দেখি? তুই মিয়া মানুষ হয়ে ভিন্ন ধর্মের পরপুরুষের হাত ধরে ঘর ছাড়লি বলে আমি জীবন দেবো কেন? ছুতারের ছিলাম আমি, ভালো কাজ জানি। কত নামি দামি লোক আমার হাতের কাজের প্রশংসা করছে। দরকার পড়লে গাঁ ছেড়ে টাউনে যাব, আমার কাজের অভাব হবে ক্লাই। আবার নতুন করে জীবনটা শুরু করব। কথা বলতে বলতেই হঠাৎ থেমে গিয়ে লোকটা ভবানীর দিকে তাকিয়ে বলে, বাহ বাহ, বেশ চালাক তো তুমি। নিজের কথা কিছুই কইলে নাই, আর ফোকটে আমার জীবনটা যায় না নিচ্ছ। বলবো বলবো, আগে তোমার তো শুনি, তার বাদে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিটা থেমেছে, কিন্তু বাতাসের বেগটা বেশ বেড়েছে। শীত করছে ভবানীর। শাড়ির আঁচলটা দিয়ে বেশ ভালো করে ঢেকে নেয় শরীর। লোকটা কি তার মনের কথা বুঝতে পারছে? তাই বলে, শীত কইছে নাকি গো? এক কাপ চা পেলে ভালো হতো। এখানে চা কোথায় পাবা গো? লোকটা উঠে দাঁড়ায়, তারপর ভবানীর উদ্দেশ্যে বলে, আমি যাব আর আসবো, তুমি কোথাও যেও না কিন্তু। দিনকাল ভালো নয়, কি থেকে কি হয়ে যায়। ভবানী বলে, চায়ের দাম তো? সেটা হবে পরে। লোকটা চলে যায়। লোকটার গমন পথের দিকে তাকিয়ে ভবানী ভাবে, সে তো ড্যামের জলে ডুবে মরতে এসেছিল, কিন্তু এখন কি করবে সে? লোকটার কথাবার্তা শুনে তো বেশ ভালোই লাগছে, ব্যবহারটাও ভালো, মায়া দয়াও আছে মনে হচ্ছে। কিন্তু লোকটা যে কোন মেয়ে মানুষের ঘর ছাড়ার কথা বলছিল, সে লোকটার কে? কেন ঘর ছাড়লো সে? লোকটাকে তো খারাপ মনে হচ্ছে না, অন্তত তার স্বামী বা শ্বশুর বাড়ির লোকেদের মতো পাষাণ তো নয়। কিন্তু সে এসব কথা ভাবছেই বা কেন? লোকটা তার কে? ক্ষণিকের পরিচয় বই তো কিছুই নয়। তাছাড়া তাছাড়া লোকটা তো তার কথা কিছুই শোনেনি। সব কথা শুনে যদি সেও ঘেন্না করে তাকে, করুক না, ড্যামের জল তো থাকলো। কিছুটা দূরে বাস স্টপে পেল্লাই লম্বা ঢালাই ইলেকট্রিক পোলের মাথায় বিজলি বাতি জ্বলে ওঠে। হালকা আলো এসে পড়ে শেডের ভিতরে। ভবানীর পায়েও ছটা পড়ে তার। আলোটা দেখে ভবানী মনে মনে যেন একটু স্বস্তি পায়। মিনিট পাঁচেকের মধ্যেই ফিরে আসে লোকটা, দুটো হাতে মাটির ভাঁড়ে গরম চা। শেডের কাছাকাছি এসে লোকটা বলে, লাও লাও শিগগির ধরো, আমার হাতটা পুড়ে গেল বোধ হয়। ভবানী উঠে এসে এক ভাঁড় চা নেয়। লোকটা শেডের নিচে এসে বেঞ্চিতে আর একটা চায়ের ভাঁড় নামিয়ে রাখে। তারপর পকেট থেকে একটা ঠোঙা বার করে ভবানীকে বলে, লাও ধরো। এটা কি? গরম বেগনি ভাই ঝিল নিয়ে আইলাম। বেগনি? হ্যাঁ, ভোগ তো লেগেছে মনে হয় নাকি? ভবানী উত্তর না দিয়ে বেগুনিটা নিয়ে কামড় দেয়। বৃষ্টির পর এরকম ঠান্ডা আবহাওয়ায় গরম চায়ের সাথে গরম ভাজা বেগুনি ভবানীর খুবই প্রিয়। কিন্তু লোকটা জানলো কি করে? ও কি ম্যাজিক জানে? একটুক্ষণ দুজনেই চুপচাপ।
চা খাওয়া শেষ করে ভাঁটটি দূরে ছুঁড়ে ফেলে দিয়ে লোকটা বলে, নাও এবার তোমার কাহিনীটা শোনাও দেখি। আগে তোমার তো শেষ হোক। বাহ, বেশ চালাক তো তুমি। আগুতে আমার কাহিনীটা শুনে নিতে চাও? বলো না শুনি, কি করেছে তোমার বউ? এক নিচু জাতের ছোকরার হাত ধরে ঘর ছেড়ে পালাই গেছে। উমা, সে কি গো? কেনে? তোমার সঙ্গে বনিবনা হইতো নাই বুঝি? দেখতে বুঝি খুব সুন্দর ছিল। তা তুমি কি কাম কাজ করতে গো? আমি ছুতার মিস্ত্রি। আমাদের গাঁটো কোষে বড়, প্রায় 5,000 লোকের বাস। ওই গাঁয়েই আমার একটু কারখানা ছিল, কাঠের কারখানা, বুঝলে? দরজা জানলা ফার্নিচার তৈরি করত। কারখানায় 3 জন লোক কাজ করত। তাদের মধ্যেই একজন ছিল ওই ইউসুফ ছোকরা। ছোকরা দেখতে শুনতে খুব ভালো, আমার কাছে থেকে কাজকর্ম ভালোই শিখেছিল। কিন্তু কিন্তু কি বলো, থামলে কেন? ওই ছোকরা দুপুর বেলায় খাইতে যেত আমার ঘরে। সেইখানেই আমার বউয়ের সঙ্গে পরিচয় হয়েছিল। তো একদিন ওই ছোকরার হাত ধরেই আমার বউটো গাঁ ছেড়ে পালাইলো। ছি 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 ছি, কি ঘেন্নার কথাটো গো। অমন মরদ থাকতে কি না ও আর নরকেও ঠাই হবে ক্লাই। তুমি দেখো তা। হ্যাঁ গো, তোমার ঘরে আর কোনো লোক ছিল নাই? না, বাপ মারা গেছে সেই ছোটবেলাতেই। মা পরের ঘরে মুড়ি ভেজে চিড়ে কুটে সংসার চালাইতো। লেখাপড়া বেশি দূর শিখিনি, ক্লাস 6 অবধি। শেষে শহরে যেয়ে পড়ে সুতারের কাজ শিখলাম। মা বেঁচে থাকতে বহুবার বিয়া করার কথা বলতো, কানে তুলি নাই। টাকা রোজগার করে ঘর বাড়ি ঠিক করে নিজের কারখানা খোলার স্বপ্ন ছিল। শেষে মা মরে যাওয়ার পর অনেক বেশি বয়সে বেশি বয়সে বিয়া করলে? বউ তোমার থেকে বয়সে অনেক ছোট ছিল নাই? কি করে জানলে? তুমি বউকে খুব ভালোবাসতে, তাই না? কত বছর হইল বিয়া হয়েছিল গো তোমাদের? 4 বছর। এবার আমার কথা থাক, তোমার কথা বলো দেখি। আমার কথা খুবই কম। ভালো চাষির ঘরে বিয়া হয়েছিল আমার। স্বামী, শ্বশুর, শাশুড়ি, ভাসুর, যা, দেওর, ননদ, কি ছিল নাই আমার। একবারেই ভরা সংসার। একটা ছিলাও ছিল আমার, কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল। হঠাৎ একটা রোগ ধরা পড়লো আমার, খুব খারাপ রোগ। খারাপ রোগ? কি হয়েছিল তোমার? শুনলেই ঘৃণা করবে আমাকে। এই যে আমার পাশে বসে কথা বলছো, হয়তো রোগের নাম শুনলেই কথা ছাইড়ে উঠে চলে যাবে। দুধ তাই আবার হয় নাকি? রোগ হইলে তার তো চিকিৎসাও আছে, চিকিৎসা করাওনি? করাইছি তো, ডাক্তারবাবু ভালো হয়েছে বলে সার্টিফিকেটও দিয়েছেন। কি হয়েছিল, কি রোগ? ভবানী কোনো উত্তর দেয় না, মাথা নামিয়ে রাখে। চুপ করে আছো কেন? কুষ্ঠ। কুষ্ঠ? কি এবারে খুব ঘৃণা হচ্ছে তো? কেন ঘৃণা কেন হবে? কুষ্ঠ রোগ তো চিকিৎসা করাইলেই ভালো হয়ে যায়। টিভিতে দেখো নাই নাকি? দেখেছি তো, আমার বাপের ঘরেও টিভি ছিল, শ্বশুর ঘরেও। তাহলে চিকিৎসা শুরু হয়েছিল শৌরগাঁয়ের ডাক্তারের কাছেই। কিছুদিন বাদে শৌরবাড়ির লোক আমারে ঘরে রাখতেই চাইল না। বাঁকুড়ার এক কুষ্ঠ চিকিৎসার হাসপাতালে ভর্তি করে দিলে। তারপর 2 বছর ওইখানে ছিলাম। সুস্থ হওয়ার পর সার্টিফিকেট দিয়ে ছেড়ে দিল ডাক্তারবাবু। বিশ্বাস করো, আমার আর কোনো রোগ নাই। হাসপাতালের বড় ডাক্তারবাবু নিজে বলেছেন আমারে,
সার্টিফিকেটও দেখো, এই যে আমার পুটলিতেই আছে। পুটলি খুলতে ব্যস্ত হয়ে পড়ে ভবানী। দেখো। লা থাক থাক, ওইসব বের করে আর কি হবে, ওসব দেখে আমি কি আর বুঝবো। তাছাড়া তুমি যখন বললে ডাক্তারবাবু তোমাকে নিজে বলেছেন তুমি ভালো হয়ে গেছো, তখন আর চিন্তা কি। এখন বলো তো, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর কি হলো? কে নিয়ে গেল তোমারে হাসপাতাল থেকে? কেউ না। মানে বাড়ির কাকুকে খবর দাও নাই? হাসপাতালের ডাক্তারবাবু খবর দিয়েছিলেন চিঠি নিকে। সে কি, তাইলে কেউ আইলো নাই কেন? ভেবেছিলাম স্বামী নাইলে দেওর এসে আমার ঘরে নিয়ে যাবে, কিন্তু সারা পাবার দিন কাকুকে না দেখে ঘাবড়ে গেলাম আমি। শেষকালে হাসপাতালের বড় ডাক্তারবাবু 100টা টাকা দিলেন আমারে পথ খরচা। তারপর কি হইল? তার বাদে কি হইল? টিকিট কেটে বাসে চাপলাম, শ্বশুর বাড়ি গেলাম। আমারে দেখে সবাই যেন চমকায় উঠল। আমারে তখনই বাপের বাড়ি চলে যেতে বললে, পরিষ্কার করে বইলে দিলে কুষ্ঠরোগীর ঠাই হবে ক্লাই শ্বশুর বাড়িতে। সার্টিফিকেট তো দেখাও নাই কেন? দেখতেই চাইলে না, ধুলো পায়ে বিদায় করলে আমারে। কথা বলতে বলতেই কেঁদে ফেলে ভবানী, চোখে আঁচল চাপা দেয়। আহা হা, কাঁদছো কেন? চুপ করো চুপ করো। কাঁদবো না? এত নিষ্ঠুর আরা, এতদিন বাদে বাড়ি ফিরলাম, আমার ছেলেটারে চোখের দেখা দেখতে দিলে না একবার। দূর দূর করে আমাদের তাইড়ে দিলে। পাড়া পড়শিরা কিছু বললো নাই? তারা তো ওদের সাথেই সাথ দিলে। তারা সবাই বললে আমি পাপী, তাই আমার কুষ্ঠ হয়েছে। আমি গায়ে থাকলে নাকি সবাই গাড়ি কুষ্ঠ হয়ে যাবে। পঞ্চায়েতে গেলে নাই কেন? থানাও তো ছিল। কি আর হইতো, থানার ভয় থাকার জায়গা হয়তো দিত, কিন্তু প্রত্যেক দিন সব সময় ঘেন্না করতো আমারে, অত্যাচার করতো। ও তো ঘেন্না নিয়ে তো আর একসাথে থাকা যায় না কো। তাই কি করলে তখন? যাবার তো আর কোনো জায়গা ছিল না, তাই পাশের গায়ে বাপের বাড়িতেই গেলাম। বাপ তো মরে গেছে, দাদা বৌদির সংসার। বেধবা মায়ের কথায় বৌদি রাতটুকু থাকতে দিলে। আজ সকাল হইতে না হইতেই বৌদি আমারে ঘর ছেড়ে চলে যেতে বললে। কোথায় যাব শুরুতেই জলে ডুবে মরতে বললে। আর তাই এখানে ড্যামের জলে মরতে চলে এলে? আচ্ছা, জায়গাটা চিনলে কি করে? বিয়ার পরে একবার হেঁটে এসেছিলাম ফিস্টি করতে। তো তুমি বা এখানে মরতে এলে কেন? আর কোনো জায়গা পেলে না খুঁজে? ভবানীর গলায় একটু পরিহাসের সুর। লোকটা উদাসী গলায় জবাব দেয়। বছর দুয়েক আগে এইখানে সরকারি বাবুদের কোয়ার্টারের দরজা জানলা সারাইয়ের কাজ করতে এসেছিলাম, সেই জন্যে জায়গাটা চিনতাম। বউটো পালাইন যাইতে মনে খুব দুঃখ হইল, লজ্জা হলো, তিতিক্ষে এলো মনে। আত্মহত্যা করব ঠিক করতেই এই জায়গাটার কথা মনে এলো। তাছাড়া এইখানে না আইলে তো তোমার সাথে দেখা হইতো নাই। ধ্যাৎ, আমি আবার একটা মানুষ লাকি। কথাটা বলেই ভবানীর মনে হলো তার স্বামী যদি এই লোকটার মতো হতো। এ তো তার কুষ্ঠরোগ হয়েছে জেনেও তাকে ঘৃণা করছে না, তাকে বিশ্বাস করছে। মনে হয় তার রোগটা যে সেরে গেছে এ কথাটাও সে বিশ্বাস করেছে। লোকটা ভালোই, অথচ এমন ভালো লোকটাকে ছেড়ে তার বউ কিনা পালিয়ে গেল। ছি ছি, সে যদি এই লোকটার বউ হতো তবে কিছুতেই তাকে ছেড়ে পালাতো না। চমকে ওঠে ভবানী। ছি ছি, এসব কি ভাবছে সে? কি গো, চুপ করে কেন? কি ভাবছ? তোমার লেগে মরাও তো হলো না, এখন কি হবে আমার? কাল সকালে একবার চেষ্টা করে দেখতে পারো। তুমি বলছো আমারে মরতে? আহা, কাঁদছো কেন গো? আমি তো মজা করছিলাম। মজা? আমার লেগে?
আমি একে মিয়া লোক, তাই নিরাচ্ছয়। আমার এলিয়েও তুমি মজা করছো? কে বললে নিরাচ্ছায়? এত সুখ দুঃখের কথা হলো তোমার সঙ্গে, আমারে আর কিছু না ভাবো, বন্ধু বলে তো ভাবতে পারো। আর আমার গায়ে তো একটা বাড়ি ঘর আছে, সেখানে তো থাকা যাবে নাকি? কি পরিচয় দিবে আমার? জানি না, তুমি বলো কি পরিচয় দিব তোমার। জানি না। সেই সব পরে ভাবা যাবে, এখন উঠো। কেন? ওই দেখো পাহাড়ের মাথায় আলো, 7:30টার লাস্ট বাসটা আসছে মনে হয়েছে। ওইটা ফেল করলে সারা রাত এইখানেই থাকতে হবে। বাসে? বাসে কোথায় যাব? শহরে রাতটুকুন রেল স্টেশনেই থাকবো, কোনো অসুবিধা হবে ক্লাই। স্টেশন মাস্টার আমার গাঁয়ের লোক, কাল সকালেই তোমারে নিয়ে গাঁয়ে যাব। তোমার গায়ের লোক যদি আমার থাকতে না দেয়? বাড়ি জমি বিক্রি করে দূরে শহরে চলে যাব দুজনে। শহরে আমার কাজ আমি ঠিক জোগাড় করে নেব। বললুম নাই আমি সুতারের কাজ জানি, কোনো অসুবিধা হবে নাই। দেখো মুহূর্তের জন্য একটা নতুন সুখী সংসারের ছবি যেন দেখতে পায় ভবানী। লোকটার কথায় তার চমক ভাঙে। লোকটা বলে, কি হইল, উঠো, স্টপেজে যেতে হবে জলদি করে, বাস চলে আসবে। ভবানী ওঠে। রাস্তায় হাঁটতে হাঁটতে ভবানী বলে, হ্যাঁ গো, ও নতুন মানুষ, তোমার নামটা কি বটে গো? ওটাই তো শুধলম নয়। এ শঙ্কর। আর তোমার নাম তো? ভবানী। সে কি, আমি শঙ্কর আর তুমি ভবানী? হো হো করে হেসে ওঠে লোকটা। ওর হাসির ছোঁয়া লাগে ভবানীর ঠোঁটেও। ওরা বাস স্টপে এসে দাঁড়ায়। ভবানী দেখে দূর থেকে একটা আলোর ছটা সামনের মস্ত পাহাড়টায় পড়ে এদিক ওদিক করছে। বাস আসছে মনে হচ্ছে। হঠাৎ গুরু গুরু মেঘের আওয়াজের পরে আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঝলসে ওঠে বিজলি রেখা। চমকে ওঠে ভবানী। গায়ে এসে পড়ে বৃষ্টির মোটা ফোঁটা। ভবানী বলে, বৃষ্টি এলো, আবার বৃষ্টি এলো মনে হচ্ছে গো, কিন্তু ভিজে যাবো যে গো। শঙ্কর বলে, তা কি হবে, ভিজবো দুজন নাই।